আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ সম্পর্কে আরও জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন, আজকে ট্রাইব্যুনালে কি কি কার্যক্রম হয়েছে, আদালত কি নির্দেশ দিয়েছেন? মহসিন, আমরা জানি শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। সেক্ষেত্রে আদালত কি বলছে, কি নির্দেশ দিয়েছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ পরে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি যে জুলাই গণহত্যার যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের তদন্ত 1 মাসের ভিতর অর্থাৎ আগামী 17ই ডিসেম্বরের ভিতর জমা দিতে হবে। এই 1 মাসের ভিতর শেষ করার পর জমা দিতে হবে এবং আজকে যাদেরকে এইখানে হাজির করা হয়েছে যে 13 জনকে, সেখানে তাদেরকে বলা হচ্ছে যে তারা এই গণহত্যার যে ছাত্র আন্দোলনের সময় যে গণহত্যা চলেছে সেই গণহত্যার সহযোগী তারা, এবং তাদের যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি রয়েছে সেই সকল বিষয়গুলো এই ট্রাইব্যুনালের সামনে ধরেছেন প্রসিকিউশন। এখনো এই ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে এবং প্রত্যেক আসামির পক্ষে তাদের আইনজীবীরা রয়েছেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে প্রসিকিউশন টিম রয়েছেন এবং দেখছি এর বাইরেও আইনজীবীরা কেউ কেউ এসছেন, কারণ জানেন যে এটি একটি ঐতিহাসিক ঘটনা এবং যে বিচার কার্যক্রম চলছে এই ট্রাইব্যুনালে যে যারা আজকে বিচারের সম্মুখীন তাদের হাতেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং তাদের এখন জুলাই গণহত্যার জন্য তাদের বিচার হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো স্বাভাবিকভাবে একটি ঐতিহাসিক বিষয়, তো সেই জন্য এখানে যারা প্রসিকিউশন এবং আসামি পক্ষে যারা আইনজীবীরা রয়েছেন তার বাইরেও বেশ কিছু আইনজীবীদেরকে দেখেছি আমরা যে যারা এজলাসে রয়েছেন এবং এজলাসে কথা বলছেন, আইনজীবীরা কথা বলছেন এবং এখন পর্যন্ত যেটি বলছিলাম যে শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটির তদন্ত শেষ করতে আগামী 17ই ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। 2 মাসের সময় চাওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি, তবে সেখানে ট্রাইব্যুনাল 1 মাসের সময় দিয়েছে এবং এর আগেও বলেছিলাম যে ট্রাইব্যুনালে 13 জন আসামিকে হাজির করা হয়েছে এবং সবাই গত সরকারের অর্থাৎ গণ অভ্যুত্থান মাধ্যমে যে সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, সেই সরকারের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, প্রভাবশালী নেতা এবং প্রতিমন্ত্রী তাদেরকে হাজির করা হয়েছে এবং সেই সংখ্যাটা 13 এবং মধ্যে রয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শাহজাহান খান, রয়েছেন সাবেক মন্ত্রী অর্থাৎ যে সরকার 5 তারিখে যে সরকার সেই সরকারের মন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী রয়েছেন ফারুক খান, ডাক্তার দীপুমণি, রয়েছেন 14 দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুও আজকে রয়েছেন এবং যে 14 জন এই 46 জনের মধ্যে যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই, তাদের মধ্যে শুধুমাত্র ডক্টর আব্দুর রাজ্জাককে আজকে হাজির করা হয়নি। তিনি টাঙ্গাইলে রয়েছেন, টাঙ্গাইলে আরেকটি মামলায় তাকে সেখানে নেওয়া হয়েছিল, সেজন্য তাকে আজকে হাজির করা সম্ভব হয়নি। এবং রয়েছেন শাহজাহান খান, শুরুতে বলেছিলাম যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, তিনি রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান রয়েছেন, তিনি আমরা সেই ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এই কোর্ট প্রাঙ্গণে তৈরি হয়েছে। সবাই যেখান দিয়ে তাদেরকে নেওয়া হয়েছিল সেই পাশেই সবাই যাচ্ছে, অর্থাৎ তাদেরকে এখন হয়তো বের করা হবে। এই আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী, এমপি এবং প্রভাবশালী নেতাদেরকে বের করা হবে। প্রস্তুতি দেখছে আইন শৃঙ্খলা বাহিনীর গণমাধ্যম সদস্যদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। এর আগে সকাল 10টায় কিছুক্ষণ পরে এই যারা তাদেরকে এখানে আনা হয়েছে সেটি 10টা পরে আনা হয় এবং শুরুতে আনা হয়েছিল বাবার হাতে, তারপর ডাক্তার দীপুমণি তাদেরকে আনা হয়েছিল তারপর একসঙ্গে আনা হয়েছিল সবাইকে একসঙ্গে আনা হয়েছিল এবং সেখানে ছিলেন সালমান এফ রহমান, ছিলেন তারা ছিলেন। তো তাদেরকে ট্রাইব্যুনালের যে যেখানে আসামিদের জন্য যেখানে জায়গা
এবং প্রস্তুতি দেখে মনে হচ্ছে সত্যি দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে যে সেই ধরনের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এবং দেখছি যে যারা ভেতরে যারা ছিলেন যারা গণমাধ্যম ছিলেন তারাও একদম বের হয়েছে আমাদের বাইরে সেই কার্যক্রম হয়তো আজকের মধ্যে সেই অভিযোগ আনা হচ্ছে সেই প্রতিবেদন জমা দিবেন আমাদের সহকর্মী যিনি আপনি তো এই যে আজকে যে ট্রাইব্যুনালের কার্যক্রম সেই কার্যক্রম শুরু থেকে ছিলেন, ট্রাইব্যুনালের মধ্যে ছিলেন। আমরা একটি বিষয় জানতে পেরেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছে 17 ডিসেম্বরের মধ্যে। আর কি কি বিষয় হয়েছে যদি একটু বলতেন। কয়েকজন রহমান, আনিসুল হক, তৌফিক, ইরাকি, ফারুক খান এবং তলব, এই পাঁচজনের বিরুদ্ধে তিনি আসলে আইনজীবী হিসাবে এসেছিলেন। তখন এই প্রকৃতির তিনি বললেন যে তাকে আগামী 2-1 দিনের ভিতরে রাষ্ট্রীয় একটা দায়িত্বে তাকে দেওয়া হবে। আসামি যে পাঁচজনের নাম বললাম তাদের পক্ষে সে সাবমিশন রাখেন, তারা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তো এরকম একটি অবস্থা থেকে যখন এটি বলা হয় তখন সমাজে তিনি বলেন যে এটি তো আমি এখনো পর্যন্ত রাষ্ট্রীয় কোনো চিঠি বা ডিও এখনো পর্যন্ত পাইনি, অথবা আমি বিষয়টি জানি না। তারপরে যেহেতু চিফ প্রসিকিউটর আদালতে বিষয়টি উপস্থাপনা করছেন, তাই আমি এটি সাবমিশন থেকে বিরত থাকি। আমি একটু জাস্ট তথ্য যোগ করি যে কারণ এই তুলনামূলক সামাজিক এর আগেও পাবলিক প্রসিকিউটর সম্ভবত করা হয়েছিল, বিষয়টি যদি একটু আপনি উনি এটাও কিন্তু বলেছেন যে আমি এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি, আমাকে কি ধরনের রাষ্ট্রীয় দায়িত্বে আনা হচ্ছে সেটা কিন্তু জানি না। তো এমন তো হতে পারে যে সেই চিঠি পাওয়ার পরে আমার যদি মনোনীত না হয় তাহলে আমি সেটি ডিক্লাইন করতে পারি। আগের মতো হ্যাঁ, সে হয়তো আগের মতো এটি বাদ দিবে। তারপর এইটা হচ্ছে প্রথম। আর এরপরে আন্তর্জাতিক তিনি শুনানি শুরু করেন এবং তিনি শুনানি শুরুতে এই তুলনামূলক সামাজিক এর আগেও পাবলিক প্রসিকিউটর সম্ভবত করা হয়েছিল, বিষয়টি যদি একটু আপনি। উনি এটাও কিন্তু বলেছেন যে আমি এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি, আমাকে কি ধরনের রাষ্ট্রীয় দায়িত্বে আনা হচ্ছে সেটি যেহেতু জানি না। তো এমনও তো হতে পারে যে সেই চিঠি পাওয়ার পরে আমার যদি মনোপুত না হয় তাহলে আমি হয়তো সেটি ডিক্লাইন করতে পারি, মানে সে হয়তো আগের মতো সে হয়তো আগেরটি বাদ দিবেন। এইটা হচ্ছে প্রথম। আর এরপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তিনি শুনানি শুরু করেন এবং তিনি শুনানির শুরুতে প্রায় আধা ঘন্টা তিনি একটি স্টেটমেন্ট আদালতের কাছে তুলে ধরেন। সেখানে তিনি যে বিষয়গুলো বলেছেন আমি প্রত্যেকটা বিষয় নোট নিয়েছি। সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সরকার বিভিন্ন যে কার্যক্রম, অর্থাৎ কিভাবে একটি সরকার ফ্যাসিবাদী হয়ে উঠলো, এর পেছনের যে বিষয়গুলো যেভাবে দলীয়করণ করা হয়েছিল সেই বিষয় তুলে ধরেছেন। এবং একই সাথে তিনি ক্ষমতায় থাকার জন্য এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে একচ্ছত্রভাবে ক্ষমতায় থাকার জন্য এই যে আজকে যাদেরকে হাজির করা হলো তাদেরকে এখানে চিফ প্রসিকিউটর আদালতের কাছে বলেছেন যে তারা তাকে সহযোগিতা করেছেন, অর্থাৎ শেখ হাসিনা একচ্ছত্রভাবে ক্ষমতায় থাকতে চেন এবং আজকে যাদেরকে হাজির করা হলো তারা আসলে একচ্ছত্রভাবে ক্ষমতায় থাকার জন্য তারা সহযোগিতা করেছেন। এবং এরপরে আসি জুলাই আগস্টের ঘটনা। তার আগে মহসিন আপনাকে আরেকটু বলি, আদালতে যে স্টেটমেন্টটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তুলে ধরছিলেন সেখানে তিনি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাটা তুলেছেন। সেখানে তিনি হেফাজতে, আপনি মনে আছে যে মতিঝিলের 5ই মে যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল হেফাজতে, ঘটনাতে তারা এই বিষয়টি তুলে ধরেছে যে তখন তাদের হত্যা করা হয়েছিল, সেটিতে তারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করেছেন। এখানে একটা বিষয় নিয়ে জেন জি, এই যে আমরা এখন যে টার্মটা মানে জেনারেশন জি, যে জেনারেশন জি, তাদের একটা ভূমিকার কথা বলেছেন এবং কিভাবে আসলে আপনার জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এটা কিভাবে হলো। ওই যে শেখ হাসিনা যে বলেছিলেন যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে কিনা, সেই প্রসঙ্গটাও এখানে এসেছে। এবং তারপরে যে আন্দোলনটা আরো তুঙ্গে উঠলো এবং প্রথমে যে স্বাভাবিক আন্দোলন চলছিল এবং পরবর্তীতে যে আন্দোলনটাকে উস্কে দেওয়া, এখানে যে তাদের ভূমিকা আছে। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি যে বলেছিলেন ছাত্রলীগই
আগস্টের গণহত্যার বিষয়টি বলা হচ্ছে। সেজন্য যে এইখানে আজকে যারা আইনজীবীরা কথা বলেছেন তারা এই বিষয়গুলো অর্থাৎ জুলাই গণহত্যার ব্যাপারে কি প্রসিকিউশন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে এটি কি আরো বেশি সময় চেয়েছিলেন কিনা। এটা আমি বলি, এটি হচ্ছে যে গত 17 অক্টোবর যেদিন আদালত বসেছিল, প্রথম দিনের মতো যেদিন বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই দিন যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল দুটি আবেদনের প্রেক্ষিতে। একটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকটি হচ্ছে যে ওবায়দুল কাদের সহ যে 45 জন, মোট 46 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এরা বলেছেন যে এই যে ঘটনার ব্যাপকতা এত বেশি যে এখানে আসলে 1 মাসের ভিতরে আসলে আমাদের চিফ প্রসিকিউটর আসলে নজরুল ইসলাম, আমরা একটু তার সাথে যেতে একটু কথা বলতে চাই। আপনি আদালতের এক মাসের আসলে সময় দিয়েছেন। এর পরবর্তীতে যে আরেকটি আবেদন ছিল সেটিতে আসলে 1 বছর সময় দিয়েছেন। আপনি আদালতে কিছু কথা বলেছেন, যদি যেতে যেতে আপনার কাছে শোনা যায়। না, লাইভ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি এখন আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। আমরা তার ব্রিফিংয়ে চলে যাবো এবং তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো একটু শোনার চেষ্টা করবো। একটু বলি মহসিন, এখানে যেটি হয়েছে যে সহকর্মী জাভেদ আখতার বলছিলেন এবং কথা বলার চেষ্টা করছিলেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের উনি আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। আমরা সেই বিষয়টি যাবো, আমরা সেই মিটিংয়ে যাবো। সেই প্রস্তুতি আমরা দেখাতে চাই। যদিও তিনি অনানুষ্ঠানিকভাবে এই মুহূর্তে সহকর্মী এই এটি তিনি কাভার করে সেজন্য সেখানে আরো বিস্তারিত জানতে পারতাম। কথা বলবেন সেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মীরা রয়েছে, আমরা তার কথা আপনাদের দেখাতে পারবো যে তিনি কি বলছেন। আমাদের সহকর্মী রয়েছেন জাভেদ আখতার এবং তার সঙ্গে সহকর্মী রয়েছেন সুমন। তারা কতদিন দেখাতে পারছেন ঠিক জানি না, তবে আপনাদের সুবিধা সেই বিষয়টি আপনাদের জানি না, তবে আমরা ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা সেটাও আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো যে
সেটাও দেখাতে পারবো যে কি বলছেন, সরাসরি দেখাতে পারবো। নিশ্চয়ই আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাতে যাই। কোনটা আপনার না ওটা? কোনটা? কোনটা? কোনটা?